মানুষের মন এক অদ্ভুত গোলকধাঁধা। আমরা যুক্তি দিয়ে বুঝি, কিন্তু যে মানুষ আমাদের জন্য বিষাক্ত, যে মানুষ আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে, আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, দিন শেষে কেন আমরা সেই মানুষের জন্যই হাহাকার করে ফেলি? কেন আমরা বারবার ফোন চেক করি এবং তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের দিকে উঁকি দিই? এই অনুভূতিটি তোমাকে অপরাধী বা দুর্বল বোধ করাতে পারে, কিন্তু মনে রাখবে, এটি তোমার চরিত্রের কোনো ত্রুটি নয়। এটি তোমার মস্তিষ্কের গভীরে থাকা কিছু নিউরোলজিক্যাল এবং সাইকোলজিক্যাল প্রক্রিয়ার ফল। আজ আমরা এই যন্ত্রণাদায়ক টানের পেছনে বিজ্ঞান এবং মনস্তত্ত্বকে কয়েকটি ধাপ অনুযায়ী গভীরভাবে বিশ্লেষণ করব। আমাদের স্মৃতিশক্তি সবসময় নিরপেক্ষ নয়। যখন আমরা কারো থেকে দূরে সরে যাই, তখন আমাদের মস্তিষ্ক একটি সার্ভাইভাল মেকানিজম হিসাবে কাজ করে, যাকে বলা হয় ইউফোরিক রিকল। এটি এমন এক অবস্থা যেখানে তোমার মন অতীতের সমস্ত নেতিবাচক স্মৃতি, ঝগড়া, অপমান বা অবহেলাকে একটি ঝাপসা পর্দার আড়ালে পাঠিয়ে দেয় এবং শুধুমাত্র সুন্দর মুহূর্তগুলোকে উজ্জ্বল করে সামনে আনে। কেন এমন হয়? যখন আমরা একাকিত্ব বোধ করি, তখন আমাদের মস্তিষ্ক কমফোর্ট খোঁজে। সেই সময় তোমার মন তোমাকে সেই দিনগুলোর কথা মনে করিয়ে দেয় যখন সেই মানুষটি তোমাকে প্রথম আই লাভ ইউ বলেছিল, বা বৃষ্টির দিনে একসাথে কাটানো কোনো বিকেল। তুমি তখন ভাবতে শুরু করো, মানুষটা তো আসলে খারাপ ছিল না, পরিস্থিতি হয়তো খারাপ ছিল। এখানে তোমাকে বুঝতে হবে, তোমার মস্তিষ্ক তোমাকে মিথ্যা বলছে। সে তোমাকে একটি এডিটেড ভার্সন দেখাচ্ছে। এই ফান থেকে বাঁচার উপায় হলো একটি ব্যথা বা কষ্টের তালিকা তৈরি করা। যখনই তোমার মন সেই সুন্দর মুহূর্তগুলো দেখাবে, তখনই ডায়েরি খুলে পড়তে হবে যে সেই মানুষটি তোমাকে ঠিক কতবার কাঁদিয়েছে। মনে রাখবে, একটি বিষাক্ত সম্পর্কের 10% ভালো সময় 90% বিষাক্ততাকে জাস্টিফাই করতে পারে না। তোমার মন তোমাকে সেই ড্রাগটি অর্থাৎ স্মৃতি দিচ্ছে, যা তোমাকে সাময়িক শান্তি দিলেও দীর্ঘমেয়াদী ক্ষতি করছে। এখানে একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটি ভালোভাবে বোঝা যাবে। আয়না নামে এক মেয়ে, যার একটি 3 বছরের সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্ক 3 বছরের মাথায় এসে যন্ত্রণাদায়ক এক পরিস্থিতিতে রূপান্তরিত হয়েছিল। তাই সে সেই সম্পর্ক থেকে ব্রেকআপ করে নিয়েছিল। তার সঙ্গী তাকে প্রতিনিয়ত ছোট করত এবং সন্দেহ করত। কিন্তু ব্রেকআপের 1 মাস পর আয়না কেবল তাদের প্রথম ডেটের কথা কিংবা সমুদ্র সৈকতে কাটানো এক বিকেলের কথা ভেবে কাঁদতে থাকে। সে ভুলে যায় যে সে সেই সমুদ্র সৈকত থেকেই ফেরার পথে তার সঙ্গী তার সাথে তুচ্ছ কারণে তাকে অপমান করেছিল। আয়নার মস্তিষ্ক খারাপ স্মৃতিগুলো শুধু মুছে দিয়ে কেবল ওই একটি বিকেলের সুখকে আঁকড়ে ধরে তাকে আবার দুর্বল করে দিচ্ছে। এরপর আমরা আসি, কেন আমরা সেই মানুষের কাছে ফিরে যেতে চাই যে আমাদের সবচেয়ে বেশি আঘাত করেছে। এর উত্তর লুকিয়ে আছে ট্রমা বন্ডিংয়ের মধ্যে। এটি অনেকটা স্টকহোম সিনড্রোমের মতো। একটি সুস্থ সম্পর্কে ভালোবাসা থাকে স্থিতিশীল, কিন্তু একটি টক্সিক বা কষ্টদায়ক সম্পর্কে ভালোবাসা থাকে অনিশ্চিত। একে বলা হয় ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট। ল্যাবরেটরিতে একটি পরীক্ষায় দেখা গেছে, একটি ইঁদুরকে যদি প্রতিবার লিভার চাপলে খাবার দেওয়া হয়, তাতে সে যতটা না পাগল হয়, তার চেয়ে বেশি পরিমাণে পাগল হয় যখন লিভারে চাপ পড়লে মাঝে মাঝে তাকে খাবার দেওয়া হয়। আমাদের মস্তিষ্কও ঠিক একইভাবে কাজ করে। সেই মানুষটি যখন তোমাকে 10 বার কষ্ট দেওয়ার পর একবার অনেক ভালোবাসা দেখায়, তখন তোমার মস্তিষ্ক প্রচুর পরিমাণে ডোপামিন রিলিজ করে। তুমি আসলে সেই মানুষটিকে ভালোবাসছো না, তুমি সেই ডোপামিন হিটের নেশায় আসক্ত হয়ে পড়েছো। তুমি সবসময় এই নেশায় থাকো যে হয়তো আজ সে আবার সেই আগের মতো ব্যবহার করবে। এই অনিশ্চয়তাই তোমাকে তার প্রতি আরও বেশি টেনে নিচ্ছে। এটি একটি কেমিক্যাল লোচা ছাড়া আর কিছু নয়। নিজেকে বোঝাতে হবে, তুমি একজন মাদকাসক্তের মতো আচরণ করছো, যার ড্রাগ হলো ওই মানুষটির মনোযোগ। এই বন্ডিং ভাঙতে হলে তোমাকেই সেই রিওয়ার্ড বা পুরস্কারের আশা ত্যাগ করতে হবে। এখানে রাহুল নামে এক ছেলের গল্প বলতে পারি। রাহুল এমন এক সম্পর্কে ছিল যেখানে তার প্রেমিকা সপ্তাহে 5 দিন তার সাথে খারাপ ব্যবহার করত, কিন্তু একদিন তাকে দামি উপহার দিত বা খুব আদর করত। রাহুল যখনই সম্পর্ক ছাড়তে চাইতো, তখনই সেই একদিনের ভালো ব্যবহার তাকে আটকে দিত। এটি অনেকটা লটারির নেশার মতো। রাহুল ভাবত হয়তো কাল থেকে সব ঠিক হয়ে যাবে। সে আসলে ওই মানুষটির আচরণের অনিশ্চয়তায় আসক্ত হয়ে পড়েছিল। আমরা যখন কাউকে মিস করি, তখন আমরা আসলে একজন কাল্পনিক মানুষকে মিস করি। তুমি হয়তো সেই মানুষটির মধ্যে এমন কিছু সম্ভাবনা দেখেছিলে যা আসলে তার মধ্যে ছিলই না। একে বলা হয় পোটেনশিয়ালের প্রেমে পড়া।
তুমি ভাবতে যদি সে একটু রাগ কমাতো বা যদি সে আমাকে আরেকটু বুঝতো তবে আমি কত সুখী হতাম। তোমার মনের ভেতরে যুদ্ধ চলে। একদিকে তুমি জানো সে তোমাকে ঠকিয়েছে, এটা কিন্তু সত্য। অন্যদিকে তুমি বিশ্বাস করাতে চাও নিজের মনকে যে সে তোমাকে ভালোবাসে, এটা তোমার ইচ্ছা। এই দুটি বিপরীত চিন্তা যখন একসাথে তোমার মনের মধ্যে আসে তখন তোমার মনে এক প্রচণ্ড অস্থিরতা তৈরি হয়। এই অস্থিরতা কমাতে আমরা প্রায় সত্যকে অস্বীকার করি এবং আমাদের ইচ্ছাকে প্রাধান্য দিই। আমরা তাদের হয়ে ওকালতি করি, ওর ছোটবেলাটা ভালো ছিল না তাই ও ওরকম, বা ও আসলে মন থেকে খারাপ নয়। কিন্তু বাস্তবতা হলো একজন মানুষ তোমার সাথে কেমন ব্যবহার করছে সেটাই তার আসল পরিচয়। তুমি যে মানুষটিকে মিস করছো সে তোমার কল্পনার সৃষ্টি। বাস্তবে সেই মানুষটি তোমাকে আঘাত করতে দ্বিধা করেনি। কাউকে তার বর্তমান আচরণের ভিত্তিতে বিচার করতে হবে, তোমার কল্পনার ভিত্তিতে নয়। ঠিক যেরকম করেছিল নীলা। নীলা তার সঙ্গীর মাদকাসক্তি এবং মিথ্যে কথা বলার অভ্যেস জানত, কিন্তু সে সবসময় ভাবত আমি পাশে থাকলে ও হয়তো একদিন ঠিক বদলে যাবে। ওর ভেতরে তো একটা ভালো মানুষ আছে। নীলা আসলে এই বর্তমান মানুষটিকে ভালোবাসতো না, সে ভালোবাসতো তার মনের ভেতরে তৈরি করা ওই সুস্থ ভালো মানুষটির প্রতিচ্ছবিকে। যখন তারা আলাদা হলো নীলা ওই কাল্পনিক মানুষটির জন্য শোক করছিল, বাস্তবে সেই মিথ্যেবাদী মানুষটির জন্য নয়। যখন তারা আলাদা হলো নীলা ওই তার মনের মধ্যে তৈরি করা কাল্পনিক মানুষটির যে প্রতিচ্ছবি তাকে নিয়ে শোক করছিল, কিন্তু বাস্তবে যে নোংরা মানসিকতার মানুষটি রয়েছে বা মিথ্যেবাদী মানুষটি রয়েছে তার জন্য কিন্তু সে শোক করেনি। এইরকম ঘটনা আমরা আমাদের জীবনেও দেখতে পাই। তাই যে সমস্ত উদাহরণগুলো আমি এখানে বলছি সেগুলো নিজের জীবনেও অ্যাপ্লাই করে দেখতে হবে। সেই মানুষটির জায়গায় নিজেকে বসিয়ে দেখতে হবে যে আমিও কি সেরকম ব্যবহার করছি বা সেরকম ব্যবহার কি অন্য কারো কাছে এক্সপেক্ট করছি। অনেক সময় আমরা কাউকে মিস করি কারণ আমাদের নিজেদের কোনো অস্তিত্ব ওই মানুষটি ছাড়া অবশিষ্ট থাকে না। দীর্ঘদিনের সম্পর্কে আমরা আমাদের শখ, আমাদের বন্ধু বান্ধব এবং আমাদের ব্যক্তিত্ব সেই মানুষটির ছাঁচে গড়ে তুলি। যখন তারা চলে যায় বা আমরা তাদের ছাড়তে চাই তখন আমাদের মনে হয় আমাদের অর্ধেকটা অংশ হারিয়ে গেছে। একে বলা হয় ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট। আমাদের অবচেতন মন ভাবে আমি কি আর কাউকে পাবো, বা আমি কি সারা জীবন একাই থেকে যাব। এই ভয়টি আমাদের এতটাই গ্রাস করে যে আমরা কষ্টের সম্পর্কেও টিকে থাকতে চাই। তুমি যখন তাদের মিস করো তুমি আসলে সেই নিরাপত্তা বা পরিচিত পরিবেশকে মিস করো যা তোমার জীবনকে একটি কাঠামো দিয়েছিল। কিন্তু মনে রাখবে, একটি ভাঙা ঘরে থাকার চেয়ে খোলা আকাশের নিচে থাকা অনেক ভালো। নিজের আত্মপরিচয় আবার খুঁজে পাওয়ার চেষ্টা করো। তুমি সেই মানুষটি হওয়ার আগে কে ছিলে সেটা মনে করার চেষ্টা করো। যখন তুমি নিজেকে ভালোবাসতে শিখবে এবং নিজের সাথে সময় কাটানো উপভোগ করবে তখন অন্য কারো অভাব তোমাকে আর ততটা কাতর করতে পারবে না। তোমার পূর্ণতা তোমার নিজের ভেতরেই আছে, অন্য কারো উপস্থিতিতে নয়। এরপর আসে এরকম অবস্থা থেকে নিজেকে হিল করব কিভাবে, বা নিজেকে সেই জায়গা থেকে বাঁচিয়ে তুলব কিভাবে। একটা কথা মাথায় রাখবে, তোমার যে সমস্যা সেই তোমার সমস্যা তোমাকেই ঠিক করতে হবে। যে মানুষটা ছেড়ে চলে গেছে সে এসে তোমার সমস্যা ঠিক করবে না। যেহেতু সমস্যাটা তোমার, একান্তই তোমার, তাই সেখান থেকে রেহাই পাওয়ার বা সেখান থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ কিন্তু তুমি নিজেই। তাই এখানে বেশ কিছু পয়েন্ট আলোচনা করছি। প্রথমত হচ্ছে একটা রিয়েলিটি লিস্ট করতে হবে, অর্থাৎ এটাকে আমরা কষ্টের ডায়েরি হিসাবেও বর্ণনা করতে পারি। যখনই তোমার মন কেবল ভালো স্মৃতিগুলো দেখাবে তখনই একটি খাতায় ওই মানুষটির করা 5টি সবচেয়ে খারাপ কাজের কথা লিখতে হবে। তারা তোমাকে কিভাবে কাঁদিয়েছিল, কিভাবে অপমান করেছিল তা বিস্তারিত লিখতে হবে। যখনই তাকে মিস করবে এই তালিকাটি পড়তে হবে। এটি তোমার মস্তিষ্কের ইউফোরিক রিকল বা বিভ্রম ভাঙতে সাহায্য করবে। একটা কথা মাথায় রাখবে, একটা মানুষের কখনোই সবকিছু ঠিক ছিল না। যদি সেই মানুষটা তোমার জন্য ঠিক থাকতো বা তোমার জন্য ঠিক হতো তাহলে নিশ্চয়ই সে তোমাকে ছেড়ে যেত না। তোমাদের মধ্যে কিছু এমন সমস্যা নিশ্চয়ই হয়েছে যে কারণের জন্য এই পদক্ষেপটা হয় সে নিয়েছে বা তুমি নিয়েছো, যে ব্রেকআপ করে নিই বা দুজন আলাদা হয়ে যায়। তাহলে এখন তোমাকে বুঝতে হবে যে প্রতিটা মানুষের মধ্যেই ভালো আছে খারাপও আছে। তোমার মন এরকমভাবে তোমাকে হয়তো ভাবাতেও পারে যে মানুষটার সাথে তো আমি অনেক ভালো স্মৃতি কাটিয়েছি, তাহলে আমার মনে তাকে ভালো হিসাবেই ভেবে বসে থাকি বা তার সাথে ভালো কাটানো যে স্মৃতিগুলো সেগুলো ধরেই আমি বাকি জীবনটা কাটিয়ে দেবো। এরকম হয় না। একটা যখন আমরা ওজন করি কোনো কিছু তখন ওজন করার জন্য আমাদের দাড়ি পাল্লায় দুদিকেই সমান জিনিস বসাতে হয়, তবে কি আমরা সঠিক ওজনটা পাই। তাই একটা মানুষের যখন তুমি বর্ণনা দেবে বা একটা মানুষকে যখন তুমি কল্পনা করবে তখন তার ভালো এবং খারাপ উভয় দিকটাই তোমাকে বিচার করতে হবে। আর সেটা যদি তুমি না করো তাহলে তুমি নিজেকে ঠকাচ্ছ, অন্য কাউকে নয়। 2 নম্বর হচ্ছে নো কন্ট্যাক্ট রুল। সেরে ওঠার জন্য দূরত্ব প্রয়োজন। সোশ্যাল মিডিয়ায়
তাদের ব্লক করা বা অন্তত মিউট করা খুবই জরুরি। তাদের প্রোফাইল বারবার চেক করা মানে হলো নিজের ক্ষতকে বারবার খুঁটিয়ে রক্তাক্ত করা। তারা কি করেছে বা কার সাথে আছে তা জানার জন্য কৌতূহল ত্যাগ করতে হবে। মনে রাখবে, আউট অফ সাইট ইজ আউট অফ মাইন্ড। 3 নম্বর, আবেগকে যুক্তি দিয়ে বিচার করতে হবে। লজিক ওভার ইমোশন। যখন তাকে মিস করবে, নিজেকে প্রশ্ন করো, আমি কি তাকে মিস করছি, নাকি আমি একাকিত্বকে ভয় পাচ্ছি? অথবা আমি কি তাকে মিস করছি, নাকি সেই কাটানো পুরনো দিনগুলোকে? উত্তরগুলো সৎভাবে খুঁজলে দেখবে তুমি আসলে ওই মানুষটিকে নয়, বরং সম্পর্কের সেই আরামদায়ক অনুভূতিটিকে মিস করছো। 4 নম্বর হচ্ছে নতুন রুটিন এবং আত্মপরিচয়। রিক্লেমিং ইয়োরসেলফ। যে কাজগুলো তুমি এই সম্পর্কের কারণে ছেড়ে দিয়েছিলে, সেগুলি আবার শুরু করো। নতুন কোনো শখ হতে পারে, কোনো স্কিল শেখা হতে পারে যেটা তুমি হয়তো শিখতে চেয়েছিলে কিন্তু অনেক চাপের কারণে শিখতে পারোনি। জিম করা, বাগান করা বা বন্ধুদের সাথে সময় কাটানো যেতে পারে, যেগুলো তোমার মস্তিষ্ককে নতুন এবং স্বাস্থ্যকর ডোপামিন রিলিজ করতে সাহায্য করবে। তুমি যখন নিজের উন্নতিতে ব্যস্ত থাকবে, তখন অন্যের অভাববোধ কমে আসবে, অর্থাৎ নিজেকে কনস্ট্রাকটিভ কাজে বিজি রাখা। 5 নম্বর, পেশাদারি সাহায্য বা থেরাপি নেওয়া। অর্থাৎ যদি ট্রমা বন্ডিং বা ডিপ্রেশন খুব গভীর হয়, তবে একজন বিশেষজ্ঞ সাইকোলজিস্টের পরামর্শ নিতে হবে। অনেক সময় আমাদের অবচেতনে থাকা শৈশবের কোনো ট্রমা আমাদের বিষাক্ত মানুষের দিকে টেনে নিয়ে যায়। থেরাপি তোমাকে সেই মূল কারণটি বুঝতে এবং নিজেকে ভালোবাসতে শেখাবে। 6 নম্বর হচ্ছে, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে সেলফ ফরগিভনেস, অর্থাৎ নিজেকে ক্ষমা করা। অর্থাৎ কোনো একটা সম্পর্কে আমরা থাকি বা সম্পর্ক থেকে যখন থাকতে থাকতে বেরিয়ে যাই, তখন আমাদের মনে হয় কি যে আমরাই হয়তো কোনো ভুল করেছি, আমাদেরই কিছু দোষ হয়তো। এরকম ভাবা চলবে না, বা এরকম ভাবা চলবে না যে আমি কেন এত সহ্য করলাম বা আমি কেন এখনো তাকে মিস করছি। এই সমস্ত ভেবে নিজেকে দোষ কখনোই দেবে না। তুমি ভালোবেসেছিলে, তাই তোমার কষ্ট হচ্ছে। এটা তোমার মানবিকতার পরিচয়। নিজেকে সময় দাও। হিলিং একদিনে হয় না, এটি একটি প্রক্রিয়া, এটা হতে সময় লাগে। কাউকে মিস করা একটি মেঘের মতো, যা তোমার আকাশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। মেঘ মানেই আকাশ নয়। তোমার জীবন অনেক বড় এবং মূল্যবান। যে তোমাকে সম্মান দিতে পারেনি, তাকে তোমার চোখের জল উপহার দেওয়া বন্ধ করো। নিজের জন্য বাঁচো, নিজের শ্রেষ্ঠ সংস্করণ হয়ে ওঠো। সবশেষে একটা কথাই বলবো, কাউকে মিস করা মানেই এই নয় যে তোমার জীবনে তার প্রয়োজন আছে। এটি তোমার মস্তিষ্কের একটা হিলিং প্রসেস মাত্র। তুমি যখন কোনো জায়গায় চোট পাও, তখন দেখবে সেই জায়গাটা বা আঘাতপ্রাপ্ত স্থানটা চুলকোয়। এটার মানে এই নয় যে তোমাকে সেই জায়গায় আবার আঘাত করতে হবে, বরং চুলকোনো মানে হলো ক্ষতটি সারছে। কাউকে মিস করাটাও ঠিক তেমনই একটা লক্ষণ যে তোমার মন সেই ক্ষত থেকে সেরে ওঠার জন্য চেষ্টা করছে। নিজেকে সময় দাও। আজ যাকে ছাড়া বাঁচবে না বলে মনে হচ্ছে, 1 বছর পর তার নাম মনে পড়লেও তোমার আর কোনো অনুভূতি হবে না। সময় সব ক্ষত সারিয়ে দেয়, কিন্তু তার জন্য তোমাকে সেই ক্ষতটি বারবার খুঁটোনো বন্ধ করতে হবে। নিজেকে ক্ষমা করো, কারণ তুমি মানুষ এবং তোমার আবেগ আছে, কিন্তু নিজের আত্মসম্মানকে কখনো বিসর্জন দেবে না। যে তোমাকে মর্যাদা দিতে জানে না, তাকে মিস করার অধিকার তোমার মনের থাকলেও তাকে ফিরে পাওয়ার অধিকার তোমার জীবনের নেই। এগিয়ে যাওয়াই হলো প্রকৃত বিজয়।